এই মুহূর্তে আমি আমার দেশটা যাতে ঠিক হয়ে যায়, আমি আর রক্তপাত দেখতে চাই না। এসব ভোগীযোগী তো বাংলাদেশ 54 বছরে অনেক দেখেছে। আপনার তো নিশ্চয়ই মনে আছে যে আপনার পরিচালনা করা জাগো সিনেমাটার কথা বেশ আলোচিত। হ্যাঁ, 2010-এ মুক্তি পেয়েছিল। 2010-এ সেখানে যে অভিনেতারা ছিল যেমন আরেফিন শুভ, রওনক হাসান, ফেরদৌস ভাই, সর্বশেষ কবে তাদের সাথে কথা হয়েছে আপনার? গত 6 মাসে একবার ফেরদৌস ভাইয়ের সাথে কথা হয়েছিল। উনি বিগত আওয়ামী লীগ সরকারের সাংসদ হবার পর উনি একবার আমাকে ফোন দিয়েছিলেন, দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে দেখা গেল না ইলেকশনে কোনো কাজ করতে, কেন? তাই আমি বললাম যে আমি আসলে ভাই বর্তমান আওয়ামী লীগ সরকারের যেই প্রক্রিয়া বা ওদের যে দর্শন বা আপনারা যেভাবে নির্বাচন করেছেন সেটাতে আমি বিশ্বাস করি না, তাই দেখা যায়নি। শুভর সাথে প্রবলি গত 3-4 বছরে একবার দেখা হয়েছিল। আসলে এখন তো অনেক বড় মানে স্টার হয়ে গেছে। আমি যখন ওদেরকে চিনতাম তখন তো শুভর ফার্স্ট ছবি ছিল, জাগো রওনক হাসানের ফার্স্ট ছবি ছিল। এখন তো একজন বঙ্গবন্ধু হয়ে গেছে, আরেকজন বঙ্গবন্ধুর অভিনয় করেছে। তো ওরা তো এখন অনেক বড়, আমরা তো খুব ছোট। তো ছোট মানুষরা সাধারণত বড়দের সাথে আসলে ওভাবে যখন মানুষ বড় হয়ে যায় তখন আসলে ছোটদের দেখে না আর কি। আমি কয়েকদিন 3-4 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা একটা মগা জাতি, এর জন্য আমাদের মগা স্টার আছে, মেগা স্টার নেই আমাদের দেশে। এরা যখন কোনো মেগাস্টার তো শাকিব খানকে বলা হচ্ছে, শাকিব খানকে মেগাস্টার বলা হচ্ছে, বাট মেগাস্টারের যে বৈশিষ্ট্যগুলো আমরা যদি কম্প্যারিজনে আসি, ধরেন পাশের দেশ ভারত বা ভারতের থেকেও যদি আমরা হলিউডের দিকে তাকাই বা সাউথের দিকে তাকাই, যারা মেগাস্টার তাদের একটা সার্টেন বৈশিষ্ট্য আছে। ওইটার সাথে যদি আমরা আমাদের মেগাস্টারদের বৈশিষ্ট্য কম্পেয়ার করি তাহলে এদেরকে আমরা মেগাস্টার বলবো না, মগাস্টার বলবো। হ্যাঁ, এটা খুব সিম্পল। মানে আপনি যদি বৈশিষ্ট্যগুলো কি কি আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন। বৈশিষ্ট্যগুলির মধ্যে তাকে মানবিক হতে হবে, তাকে মানুষের পাশে থাকতে হবে। সে যত বড় হবে, দেশের যে অভিনয় শিল্পীরা তারা কি মানবিক? মানে কি আমার কাছে তো মনে হয় আপনি যদি আচ্ছা ঠিক আছে শাহরুখ খানকে চিন্তা করেন, সালমান খানকে চিন্তা করেন, আমির খানকে চিন্তা করেন, রজনীকান্তকে চিন্তা করেন, আপনি দেখবেন যখনই ওরা অনেক বেশি মানবিক এবং ওরা অনেক বেশি হাম্বল। ওরা যত বড় হয়েছে তত ওরা মানে গ্রাউন্ডের কাছে এসেছে। আর আমাদের এরা উদাহরণ যদি দিতেন কাদের, মানে ওদের যাদেরকে বলছেন, কেন আপনি প্রত্যেকটা লোকের একটা করে ফাউন্ডেশন আছে। সালমান খানের বিং হিউম্যান আছে, আমির খানের পানি ফাউন্ডেশন আছে, শাহরুখ খানও প্রচুর মানুষের জন্য অনেক কাজ করে। আপনি আমাদের মগাস্টারদের আপনি আমাদের মগাস্টার, আমি ওদেরকে মেগাস্টার বলতে আমার রুচিতে বাধে। কি করতে দেখেছেন বলেন তো? আমাদের যারা মানে সাকিব আল হাসান আমাদের মেগাস্টার, কি করেছে আমাদের দেশের মানুষের জন্য? না বলেন আমাকে। সাকিব খানের কথা বলছেন, ওনাকে দেখেছেন? হ্যাঁ, ওনার হয়তো মানে যতটুকুনি করতে পারতেন সেতটুকু তিনি করেছেন। একটা স্ট্যাটাস দিয়েছিল যে এক স্ট্যাটাসে কি হয়, হ্যাঁ, এগুলো তো সবাই আমরা অনেক শিল্পী যারা নিউট্রাল খেলতে গেছে তারা কি দিয়েছে যে এই মুহূর্তে আমি আমার দেশটা যাতে ঠিক হয়ে যায়, আমি আর রক্তপাত দেখতে চাই না। এসব ভোগীযোগী তো বাংলাদেশ 54 বছরে অনেক দেখেছে। আসলে আমরা একটা বেহায়া জাতি, তো আমাদের আসলে মানে আমাদেরকে যারা মারে তাদেরকেই আমরা ভালোবাসি। যে গ্রুপের চ্যাটটা ফাঁস হয়েছে, এই কারণে অনেকে বলছে যে শিল্পী সমাজ নাকি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। দেখেন, আমরা শিল্পীরা যারা আছে আর কি মিডিয়াতে, তারা কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ, তাই না? এই অল্প সংখ্যক মানুষের উপরে আবার 2 ভাগে বিভক্ত হওয়াটা, এটা কি আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো প্রভাব ফেলবে বলে আপনার মনে হচ্ছে? না, এটা তো ফেলবে। আর যারা 2 ভাগে যে ভাগ হয়েছে বলছেন, ওদের সংখ্যা কয়জন? ওই গ্রুপে সর্বসাকল্যে 160 জন বা 200 জন ছিল। 200 জন ওই গ্রুপটার মধ্যে ছিল। বাংলাদেশের শিল্পী সমাজ বলতে তো আমি একজন ধরেন পঞ্চগড়ে যেই মানুষটা ছবি আঁকে তাকেও আমি শিল্পী মনে করি, চুয়াডাঙ্গায় যেই মানুষটা থিয়েটার করে তাকেও আমি শিল্পী মনে করি। আমাদের শিল্পী সমাজটা অনেক বড়। আর এই 200 মানুষ আসলে এরা যদি চলেও যায়, আমার মনে হয় না বাংলাদেশের শিল্পী সমাজে এমন কোনো ক্ষতি হবে। আমি কোনো ক্ষতি দেখিনি। না, গুণী শিল্পী ছিল, এখন অবশ্যই গুণী শিল্পী ছিল, বাট আপনার হৃদয় যদি কলুষিত হয়ে যায়, আপনি যদি একটা খুনি সরকারকে খুন করতে সাহায্য করেন, আপনার হাতেও কিন্তু রক্তের দাগ আছে। সো তখন কিন্তু আপনার শিল্পী সত্তা কাজ করবে না, কারণ আপনার ভিতরটা কলুষিত হয়ে গেছে। এই গ্রুপটাকেই এখন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে দেন, দেখবেন যে ওরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একদম দল পাল্টে মত পাল্টে। দালালরা কি করে? আজকে সাদা ঘোড়া, কালকে কালো ঘোড়া, পরশুদিন বেগুনি ঘোড়ায় উঠে যায়। তো
আমার মনে হয় না ওরা আমাদের কোনো বিভক্তি করেছে। খিজির হায়াত খান যেহেতু একজন পটেনশিয়াল আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য, তিনি কি আর কখনো ওই মানুষগুলোকে নিয়ে যাদেরকে বলা হচ্ছে যে গণহত্যায় উস্কানি দিয়ে তাদেরকে নিয়ে জীবনও কাজ করবেন না? না, মানে আমি কাজ করলে না করাতে ওদের কি আসে যাবে তার, বাট না, আমার সেটা আমার নীতিতে বাঁধবে, সেটা আমার রুচিতে বাঁধবে, সেটা আমি পারবো না। সাইমন সাদিকের স্ট্যাটাস আপনি দেখেছেন কিনা? তিনি কিন্তু বলেছে আমি গ্রুপে ছিলাম, কিন্তু ওখানে আমি যেহেতু যেতে পারবো না বিটিভিতে, আমি বলে দিয়েছি আমি ঢাকার বাইরে আছি, আমি যাব না। আসনা হবে ভাবনাও কিন্তু তিনিও কিন্তু বলেছেন যে আমি তো ছাত্রদের পক্ষেই ছিলাম, আমি তো আবু সাইদের ছবি এঁকেছি, তাহলে তাদেরকে কি আসলে ওই মানে দোষর হিসেবে আমরা ট্রিট করব? মানে এটা কি আসলে? দেখেন, আমি একটা কথা বলি, আমাদের দেশের মানুষ স্পেশালি এই জেনজি ওরা অনেক স্মার্ট, আর আমাদের আমলনামা এত ক্লিয়ার, সবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সবার অ্যাক্টিভিটিস এত সবার সামনে এত ভিজিবল যে কে আসলে দোষর ছিল আর কে ছিল না, এটা আপনার আমার এখানে বসে ডিসাইড করার কিছু নেই, দেশের মানুষ জানে। সো কেউ যদি হৃদয়ে ক্লিয়ার থাকে, নীতিতে ক্লিয়ার থাকে, সে বলতেই পারে, সে দাঁড়িয়ে বলুক যে না আমি এখানে ছিলাম, আমি এই কারণে লিভ করতে পারি নাই, বাট আমি ছাত্রদের পক্ষে ছিলাম। দেশের মানুষ এটা বিচার করবে, এটা আপনার আর আমি বলাতে কিচ্ছু আসে যাবে না।